নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। ঝাড়খণ্ডে গত কদিন ধরে যে ছাত্র আন্দোলন চলছে, যেখানে একাধিক ব্যক্তি দিনের পর দিন অনশন করে চলেছেন, সেই আন্দোলনকারীদের ওপরে ঝাড়খণ্ড সরকার, যার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, যার পার্টির নাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সেই সরকারের দমন পীড়নের বিরুদ্ধে এবারে মুখ্যমন্ত্রীকেই চিঠি লিখে বসলেন রাহুল গান্ধী। আমাদের মনে রাখতে হবে, যেটা নিয়ে আমরা একটু পরে আরো বিস্তারিতভাবে বলবো, যে ঝাড়খণ্ডে যে সরকার চলছে সেই সরকার কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ হেমন্ত সোরেনের পার্টি এবং কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর পার্টি, এই দুটো পার্টির কোয়ালিশন সরকার। একা ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও বিধানসভায় গরিষ্ঠতা নেই, একা ঝাড়খণ্ড মুক্তি কংগ্রেসেরও বিধানসভায় গরিষ্ঠতা নেই। অর্থাৎ সরকার চালানো দুই বন্ধু দলের মধ্যে সরকারের কোনো অ্যাকশন নিয়ে এত তীব্র মতবিরোধ প্রকাশ এবং সেটা প্রকাশ্যে আসা দেশের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ককরোচ জনতা পার্টি গঠিত হবার পর থেকেই যেভাবে সারা দেশের রাজনীতির জল গড়াতে শুরু করেছে, তারই সর্বশেষ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটা দেখছি ঝাড়খণ্ডে, আরেকটা দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, যেখানে একজন ককরোচ জনতা পার্টির কর্মী, তাদের বাড়ি ভয়ানকভাবে আক্রান্ত হয়। সেই আক্রমণে সেই অল্প বয়সী ছেলেটি গুরুতর আহত হন। তার থেকেও দুঃখের কথা, তার পিতা, তিনি নিহত হন সেই আক্রমণে। সেই ঘটনা আমাদের সামনে রয়েছে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে যে আন্দোলন চলছে তার উপরে পুলিশি দমন পীড়নের বিরোধিতা আগেও রাহুল গান্ধী করেছেন। এবারে একেবারে চিঠি লিখে দিলেন এবং চিঠির বিষয়বস্তু মিডিয়ার কাছে এসেছে। সেই চিঠিতে রাহুল গান্ধী যা বলেছেন তাতে গুরুতর মতপার্থক্য তৈরি হচ্ছে ঝাড়খণ্ড সরকারের অন্দরে। এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। কি লিখেছেন রাহুল গান্ধী? আমি রাহুল গান্ধীর কথাটাই যেমন ইংরেজিতে লেখা আছে আমি পড়ে দিচ্ছি, পরে বাংলায় একটুখানি তর্জমা করব। রাহুল গান্ধী in his letter says, quote, "The Congress party believes that the right to peaceful protest as enshrined in the Constitution of India is one of the central pillars of our democracy. We have therefore offered our full support to students protesting paper leaks and irregularities in the education system over the last few months." রাহুল গান্ধী বলেছেন যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার আমাদের সংবিধানেই রয়েছে এবং সেই কারণেই ছাত্রদের এই আন্দোলনকে আমরা প্রথম থেকেই সমর্থন জানিয়েছি। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা এবং অন্যান্য যে অনিয়ম হচ্ছে পরীক্ষার ব্যাপারে বা শিক্ষা ব্যবস্থায়, তার বিরুদ্ধে আন্দোলনকে আমরা কংগ্রেস প্রথম থেকেই সমর্থন জানিয়েছি। রাহুল আরও লিখেছেন, "It is also our belief that the Indian education system has been captured by the RSS and BJP and transformed into a tool for the exploitation and oppression of students. It is no longer the robust knowledge system that it used to be a decade ago." রাহুল গান্ধী স্পষ্ট বলেছেন যে তার মতে ভারতের শিক্ষা ব্যবস্থাকে দখল করে নিয়েছে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি। তার ফলে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। আমাদের দেশ যেভাবে বিশ্ব বন্দিত,
একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেই জিনিসটা আজকে আর নেই। রাহুল গান্ধীর এই কড়া চিঠি কিন্তু ঝাড়খণ্ড সরকারের অন্দরে গভীর মতবিরোধের একটা ইঙ্গিত বয়ে আনছে। এখন আমরা বলতে চাইছি যে এটা কেন রাজনীতির পক্ষে, ঝাড়খণ্ডের এবং দেশের রাজনীতির পক্ষে বেশ একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, 2024 সালে ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচন হয়েছিল। ঝাড়খণ্ডের বিধানসভায় 81টি আসন আছে। সেই 81টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে যে জোট ছিল, যাকে মহাগঠবন্ধন বলা হতো, সেই জোট 56টি আসন পায়। এই 56টি আসন এই রকম: ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রায় 34টি, কংগ্রেস পায় 16টি, আরজেডি প্রায় 4টি এবং সিপিআইএমএল লিবারেশন পায় 2টি। এই নিয়ে 56টি আসন। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে 41-42টি আসন না পেলে ঝাড়খণ্ড বিধানসভায় গরিষ্ঠতা পাওয়া যায় না, যেহেতু মোট আসন 81। কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে রয়েছে মাত্র 34 আসন, কংগ্রেসের হাতে রয়েছে 16 আসন। সুতরাং এরা কেউই একা সরকার গঠন করতে পারবে না। অন্যদিকে এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন জোট, তারা পেয়েছিল 24টি আসন। কিরকম না, বিজেপি নিজে 21টি আসন, যে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন AJSU তারা 1টি আসন, JDU অর্থাৎ জনতা দল ইউনাইটেড তারা 1টি আসন এবং LJP লোক জনশক্তি পার্টি তারা পেয়েছিল 1টি আসন। এই মিলিয়ে 24টি আসন। এছাড়া অন্য একটি ছোট দল তারা 1টি আসন দখল করেছিল। যেহেতু এনডিএর মাত্র 24এই থেমে যেতে হয়েছিল, তাই তাদের সরকার গঠনের প্রশ্ন আসেনি। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি এবং সিপিআইএমএল লিবারেশন এরা মিলে সরকার গঠন করেছে। এখন যদি কংগ্রেসের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায়? আমরা দেখলাম যে এই আসনের মধ্যে যদি কংগ্রেসের 16টি আসন বের করে নেওয়া হয়, তাহলে আর বাকিরা যদি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকারকে সমর্থন করে, তাহলে কি দাঁড়ায়? 34 ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি 4, সিপিআইএমএল লিবারেশন 2, অর্থাৎ 40টি আসন। কংগ্রেস ছাড়া বাকি দলগুলো মিলিত 40টি আসন। সেক্ষেত্রে 81 জনের বিধানসভায় এই সরকারের গরিষ্ঠতা থাকে না। অন্য একটি সম্ভাবনা কি, যে কংগ্রেসের সঙ্গে বিরোধের জেরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিজেপির দিকে চলে গেল, তাহলে কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 34 আর বিজেপির 21 এই নিয়ে খুব স্বচ্ছন্দেই ঝাড়খণ্ডে আরেকটি সরকার গঠন করা যায় এবং সেক্ষেত্রে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী থাকাটাও প্রায় ধরেই নেওয়া যেতে পারে, যেহেতু তার দল সব থেকে বেশি আসন পেয়েছে। সুতরাং ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পরিচালিত সরকারের যে বিরোধ দেখা দিচ্ছে, তার মধ্যে বিরোধী রাজনীতির, এদেশের বিরোধী রাজনীতির গুরুত্বপূর্ণ উপাদান ক্রমেই সামনে আসছে। এটার যদি একটা মীমাংসা কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা না করতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে ঝাড়খণ্ডের যে সরকার, সেই সরকারও কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে, এই রকম আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখা যাক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদের নেতা হেমন্ত সোরেন এরা কি পদক্ষেপ নেন এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ককে আগের মতো উষ্ণতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো কথা হেমন্ত সোরেনের পক্ষ থেকে সামনে আসে কিনা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।